রোনালদো হয়তো চাইবেই যে এই শক্তিশালী দল নিয়ে তিনি লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিদায় করবেন। এই ওয়ার্ল্ড কাপে ফর দ্য ফার্স্ট টাইম রোনালদো এবং মেসি একই সঙ্গে নামতে যাচ্ছে। পর্তুগাল ভার্সেস কলম্বিয়া, একজন লাতিন আমেরিকান পরাশক্তি আর একজন হচ্ছে ইউরোপিয়ান পরাশক্তি। এটা কনফার্ম অলরেডি করা হয়েছে। জর্ডানের বিপক্ষে মেসিকে প্রথম থেকে নামানো হবে না। মোস্ট অফ দ্য কেসেসে রোনালদো এবং ব্রুনোই শটগুলো অ্যাটেম্প্ট নেয়। আপনার কি মনে হয় অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুজনই হারতে চাইবে? 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন আমার সহকর্মী হাসান ফাহিম। ফাহিম, আজ এবং আগামীকাল সকাল মিলিয়ে তিনটি হেভিওয়েট দল মাঠে নামছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে। আর্জেন্টিনা, পর্তুগাল এবং ইংল্যান্ড। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ম্যাচটি হচ্ছে সেটা হচ্ছে পর্তুগাল ভার্সেস কলম্বিয়া। কি মনে হয় এই ম্যাচের যারাই জিতবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে এবং ব্র্যাকেটে আর্জেন্টিনার সাইডে তারা পড়বেন, এবং যারা গ্রুপ রানার আপ হবেন তারা স্পেনের সাইডে পড়বেন? কি মনে হয় পর্তুগাল কতটুকু, মানে কোন দিকটার জন্য খেলবে অ্যাকচুয়ালি? প্রথমে শেষ কোয়েশ্চেনটা দিয়ে শুরু করে, পর্তুগাল কোন পজিশনটার জন্য খেলবে? দেখেন, তারা আসছে টুর্নামেন্ট জিততে। এই ক্ষেত্রে তাদের মার্ক ফেলে, ছাপ ফেলে আসলে যে একটাই তাদের টার্গেট, একটা বিশ্বকাপ জিততে হবে। দলটা হেভিওয়েট। এক্ষেত্রে কোনো সন্দেহ আসলে নেই যে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আসলে খেলতে চাইবে, এবং রোনালদো হয়তো চাইবেই যে এই শক্তিশালী দল নিয়ে তিনি লিওনেল মেসির আর্জেন্টিনাকে বিদায় করবেন। এক্ষেত্রে কোনো আসলে দ্বিধা বা দ্বিমত থাকার কথা নয়। এবার চলে আসি ম্যাচটা নিয়ে। বিশ্বকাপের আগে গ্রুপ পর্বে যে সমস্ত ম্যাচ নিয়ে সবাই অনেক বলাবলি করছিল, বা মোস্ট হাইপ ম্যাচগুলোর মধ্যে একটা পর্তুগাল ভার্সেস কলম্বিয়া, একজন লাতিন আমেরিকান পরাশক্তি আর একজন হচ্ছে ইউরোপিয়ান পরাশক্তি। এখন ম্যাচের ব্যাটেলটা বেশ ভালো হবে, এবং স্টেকও যেহেতু একটা ব্যাপার আছে। কলম্বিয়া দুটি জিতে গিয়েছে, তারা এখন গ্রুপে 1 নম্বর পজিশনে অবস্থান করছে। অন্যদিকে পর্তুগালের কাছে আসলে সেই সুযোগটা রয়েছে যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার। এই ম্যাচটা বেশ ইন্টারেস্টিং হবে বলে আমার কাছে মনে হয়। পর্তুগালের সাইড থেকে আমরা হয়তো ফুল ইন্টেন্সিটি একদম শুরু থেকে দেখব। কলম্বিয়ার কাছ থেকে হয়তো আমরা ড্র এর জন্য খেলতে দেখতে পারি, কিন্তু কলম্বিয়া এমন একটা দল যারা প্রচণ্ড রকমের প্রেস করে, অ্যাগ্রেসিভ খেলে, মানে ভয় পেয়ে খেলার দল আসলে কলম্বিয়া না। তো সেই ক্ষেত্রে এটা এমন নাও হতে পারে যে পর্তুগালের সাথে আবার তারা তাল মিলিয়ে এমন হতে পারে তারা ম্যাচটা জয়ের জন্য একদম গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতে পারে। রাইট। আমি যদি একটু পয়েন্ট টেবিলটা দেখি পর্তুগালের গ্রুপের, তাহলে সেখানে থাকবো কলম্বিয়া 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে, তাদের গোল ডিফারেন্স +3, এবং পর্তুগাল 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে +5, তাদের গোল ডিফারেন্সটা বেশি। কিন্তু কলম্বিয়া যদি ড্র করে অন্তত, তাহলেই তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে, এবং পর্তুগাল সেক্ষেত্রে স্পেনের সাইডে তারা পড়ে যাবেন। কি মনে হয় রোনালদো উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করেছেন, আই এম ব্যাক তিনি বলেছেন। তিনি এইরকম একটা মানে ফ্লোতে যখন চলে আসেন তখন অপোনেন্টের জন্য নিশ্চয়ই চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। হ্যাঁ, অবশ্যই। কারণ এই দলে আসলে আপনি যদি জেনুইন নাম্বার 9 দেখেন বা স্কোরার আপনি খুঁজতে চান, সেক্ষেত্রে কিন্তু রোনালদো ছাড়া আপনি প্রমিনেন্ট নাম গনসালো রামোস বা আপনি অন্য যাদের কথাই বলেন না কেন, আপনি হয়তো দিয়েগো জোতা যদি আজকে আমাদের মাঝে থাকতেন, হয়তো সেক্ষেত্রে একটা প্রমিনেন্ট অপশন হতে পারতেন। তবে সেক্ষেত্রে আসলে রোনালদোই সেক্ষেত্রে তাদের সিগনিফিক্যান্ট চয়েস হবে। এবং যেহেতু সে আই এম ব্যাক বলেছে, এবং শুধু এই কথাটাই নয়, তিনি মিডিয়াতে যেভাবে নিজেকে আসলে ফলাও প্রচার করেছেন, এতে আসলে যদি তিনি পারফর্ম না করতে পারেন প্রচণ্ড রকমের ব্যাকল্যাশ আসবে। সে আসলে সেটা মাথায় রেখেই আসলে সে মিডিয়ার উপরে সেই কি বলবো, একটা বলে যে না, টোপ আসলে ছেড়ে দিয়েছেন। এবং মূল কথা চলে আসি, এই ম্যাচে পারফর্ম করতে হবে। পর্তুগালে যদি জিততে হয় রোনালদোকে পারফর্ম করতে হবে, কারণ যতটা পর্তুগালের খেলা দেখে বোঝা গিয়েছে পর্তুগালের সবাই সেন্ট্রালি বল ডেলিভার করার চেষ্টা করে। মোস্ট অফ দ্য কেসেসে রোনালদো এবং ব্রুনোই শটগুলো অ্যাটেম্প্ট নেয়, অ্যাপার্ট ফ্রম উইঙ্গার্সরা যদি ভিতরে না ঢুকে। সেই ক্ষেত্রে যদি রোনালদো এফিসিয়েন্ট না থাকে, তাহলে কিন্তু পর্তুগালের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এবং এই দলটা উজবেকিস্তান নয়। উজবেকিস্তান যেমনটা তাদের শক্তির বিচারে তারা অনেক পিছিয়ে, কিন্তু তারা বেশ অ্যাটাকিং ফুটবল খেলেছে। পর্তুগাল স্পেস পেয়েছে এবং রোনালদো সেটা এক্সিকিউট করতে পেরেছে। তবে কলম্বিয়াকে আসলে এখানে আসলে কোনোভাবেই মানে উজবেকিস্তানকে যেভাবে তারা ডমিনেট করছে, কলম্বিয়াকে সেভাবে নাও করতে পারে। এবং কলম্বিয়া পুরো টুর্নামেন্টেই ডমিনেট করেছে, মানে যে দুটি ম্যাচ খেলেছে দুটি ম্যাচ, এবং তাদের সেই সম্ভাবনাও আছে এবং পোটেনশিয়ালও আছে পর্তুগালের এই টিমটাকে তারা আসলে সারপ্রাইজ করে দিতে পারে। রাইট। আমি এই ওয়ার্ল্ড কাপে ফর দ্য ফার্স্ট টাইম রোনালদো এবং মেসি একই সঙ্গে নামতে যাচ্ছে। জাস্ট এক ম্যাচের ডিফারেন্স রয়েছে। প্রথমে নামবে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর সকাল 8টা বাজে মেসি নামবে। কিন্তু মেসি আজকের ম্যাচে খুব সম্ভবত বেঞ্চ থেকে নামবেন, এটা কনফার্ম অলরেডি করা হয়েছে। জর্ডানের বিপক্ষে মেসিকে প্রথম থেকে নামানো হবে না, যেহেতু তারা গ্রুপ চ্যাম্পিয়ন অলরেডি হয়ে গেছেন, এবং মেসির গোলের জন্য হলেও আমার মনে হয় সেকেন্ড হাফে নামা উচিত। কি মনে হয় আর্জেন্টিনা এই ম্যাচটাতে কি প্ল্যান করে নামবে?
দেখেন এই আর্জেন্টিনার যে টিমের পক্ষ থেকে যে নিউজটা হুম, হুম। এসেছে সেটা কিন্তু আসলে মূলত এই কথার জন্য আসেনি যে মানে মেসির গোল দরকার। মূলত মেসি এই ম্যাচটাতে গেম টাইম তাকে দেয়া হবে। এই বিচারে যে ১১ দিন যদি মেসি গেম টাইম থেকে দূরে থাকেন সেটা একটু মেসির জন্য লম্বা টাইম হয়ে যাবে। ভেরি ট্রু। তার বয়স যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে সে যেমনটা হচ্ছে গত ৩ মাস ধরে আমরা বলেছিলাম যে যেভাবে আসলে সে প্রশিক্ষণ করে যাচ্ছে ডেইলি ডাবল শিফট করছে হুম, সে হুম। ট্রেনিং সেশনে। তো সেক্ষেত্রে সে আসলে নিজেকে ঝালিয়ে নেওয়ার যে ব্যাপারটা পুরোপুরিভাবে চালিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা ১১ দিনের যদি গ্যাপ পড়ে যায়, এই ম্যাচে যদি সে না খেলে, সেটা তার ফিটনেস নিয়ে সে কনসার্ন। এজন্য আসলে সে খেলতে চাচ্ছে। স্কোর বা ইন্ডিভিজুয়ালি মেসির আসলে কোনো কিছু অর্জন করার বাকি নেই। তো আসলে আমি আসলে যেমনটা মেসিকে ছোটবেলা থেকে দেখেছি, মেসি আসলে এই গোল ব্যাটেলে আসলে টিকে থাকার জন্য এই ম্যাচে আসবেন না। শুধুমাত্র নিজের ফিটনেস এবং শার্পনেসটা ধরে রাখার জন্যই আসলে নামবেন। এই গ্রুপে কিন্তু আরেকটি মজার ম্যাচ রয়েছে আজকে, অস্ট্রিয়া ভার্সেস আলজেরিয়া। ২ দলের আমি যদি একটু পয়েন্ট টেবিলটা বলি, আর্জেন্টিনা ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে +৫ গোল ডিফারেন্স। অস্ট্রিয়া ২ ম্যাচে ৩ পয়েন্ট, আলজেরিয়া ২ ম্যাচে ৩ পয়েন্ট। আজকে অস্ট্রিয়া ভার্সেস আলজেরিয়ার যেই ম্যাচটি রয়েছে, এই গ্রুপ থেকে যারা দ্বিতীয় হবে তাদের খেলা কিন্তু স্পেনের সঙ্গে পড়বে। আপনার কি মনে হয় অস্ট্রিয়া এবং আলজেরিয়া দুইজনই হারতে চাইবে, বা কোনোমতে ড্র করলেও তো বা অস্ট্রিয়ার সাথে স্পেনের খেলা পড়বে? ২ দলই কি মানে হেরে পরের রাউন্ডে যাওয়ার কোনো পায়তারা করবে কিনা? আ এটা হতে পারে একটা ডার্টি ট্রিক হতে পারে বা আমরা মাংকি ট্রিক যেটা বলি। দুষ্ট বুদ্ধি নিয়ে তারা এটা করতে পারে। কিন্তু বিশ্বকাপে যে সমস্ত দল আসে হুম, তারা হুম। আসলে সেই রিস্কটা নিতে চায় না। একদম। তারা চায় যে ম্যাচ আমরা যদি জিততে পারি আমরা অপোনেন্টকে যেকোনো অপোনেন্ট হোক মানে এটা এলিয়েন বা রকেট সায়েন্স এমন কিছু না। আপনি যেকোনো টিমের কথা চিন্তা করেন দে আর বিটেবল। শুধু আপনার ওই টিমের এগেইনস্টে আপনার প্রপার একটা প্ল্যান রাখতে হবে এবং হোমওয়ার্কটা প্রচণ্ড ভালো রকমের করতে হবে যাতে প্ল্যান A, B, C, D থাকে। প্রতিপক্ষ যা করছে সেটা যাতে একটা অ্যান্টিডোট আমার কাছে থাকে। তো আমার কাছে মনে হয় যে ২ দল চাইবে যে আসলে হেরে একটা সহজ প্রতিপক্ষ আ মানে উপর খেলতে। ইংল্যান্ডকে নিয়ে যদি একটু জিজ্ঞেস করতে চাই। ইংল্যান্ডের গ্রুপটা আপনি যদি দেখেন, সেখানে ঘানা এবং ইংল্যান্ড ২ দলেরই পয়েন্ট ৪, কিন্তু +2 গোল ডিফারেন্স হচ্ছে ইংল্যান্ডের এবং +1 হচ্ছে ঘানার। সেক্ষেত্রে ইংল্যান্ড ১ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে ক্রোয়েশিয়ার কথা যদি চিন্তা করি, ২ ম্যাচে ৩ পয়েন্ট। আজকে ঘানা ভার্সেস ক্রোয়েশিয়া ম্যাচ রয়েছে এবং ইংল্যান্ড ভার্সেস পানামা ম্যাচ রয়েছে। হোয়াট ইফ ইংল্যান্ড তো প্রথমে যদি পানামার বিপক্ষে জিতে তাহলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে। হোয়াট ইফ ইংল্যান্ড যদি ড্র করে কিংবা হেরে যায়, তখন কি ঘানা বা ক্রোয়েশিয়া কেউ একজন যদি জিতে যায় বা ড্র হয়ে যায়, তখন কি ইংল্যান্ড তো আর গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারছে না। তখন ইংল্যান্ডের জন্য কতটুকু প্রবলেম হবে পরের রাউন্ডে? পরের রাউন্ড নিয়ে প্রবলেম তুখেলের দলের তেমন একটা হবে না। হু, হু, কিন্তু দলের ভেতরে তখন অনেক বেশি একটা চাপ চলে হু, আসবে। হু। কেন? কারণ দলটা ইংল্যান্ড। এই দলের উপর মিডিয়ার মারাত্মক রকমের প্রেশার থাকে। ব্ল্যাক ম্যাজিক বলি, যাই বলি, ঘানার বিপক্ষে যখন দলটা আটকে যায়, মিডিয়া থেকে কিন্তু অনেক ধরনের কথা আসতে থাকে। কারণ প্রতিটা বিশ্বকাপের আগেই ইংলিশ মিডিয়া থেকে একটা কথা আমরা শুনতে পাই, "ইটস কামিং হোম, ইটস কামিং হোম" যেটা অনেক বছর একটা লম্বা সময় ধরেই আর ঘরে ফিরছে না। সো এইবার যদি আমরা ইংল্যান্ডের যদি এই দুর্ঘটনাটা ঘটে বসে তাহলে স্বাভাবিক খেলা ইংল্যান্ড তাদের খেলতে পারবে না। এই গ্রুপ পর্ব তো তারা অতিক্রম করেই যাবে। সেক্ষেত্রে কোনো ম্যাচ হারলেও সেক্ষেত্রে তাদের সেটা নিয়ে কোনো বাধা আসলে সম্মুখীন হতে হবে না। তবে ইংল্যান্ডকে যারা ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন হবার জন্য দাবিদার বা সেমিফাইনাল বা বড় একটা দল হিসেবে চিন্তা করছে তাদের জন্য কিন্তু একটা আ বড় রকমের বাধা হয়ে যাবে। তো তুখেল আসলে চাইবেন না যে এরকম কিছু ফেস করতে। পানামা শক্তির বিচারে ইংল্যান্ডের থেকে অনেক বেশি পিছিয়ে। হু, হু। ইংল্যান্ডের সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। হ্যারি কেইন যে কিনা আ ক্লাব সিজনে খুব দারুণ একটা সময় পার করেছেন। যদি দলের ন্যাশনাল টিমে সে একটা ভালো সিজন পার করে ব্যালন ডি অরে তার একটা ভালো সম্ভাবনা রয়েছে। সবকিছু মাথায় নিয়ে আসলে সে নিজের সেরাটা ডেলিভার করবে। জাদুকরের কথায় সে আসলে কান দিবে না এটাও আমার বিশ্বাস। তো ইংল্যান্ড আসলে এই কোনো সমস্যায় পড়বে না। কিন্তু যদি ৯০ মিনিটের খেলায় কিছু একটা ঘুরে যায় তবে এই গ্রুপটা হবে শেষ মুহূর্তে সবথেকে বড় নাটক। এবং এখানেই শেষ নয়। রাউন্ড অফ 32 তে যদি ইংল্যান্ড গ্রুপ রানার আপ হয়, পর্তুগাল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে কিন্তু তাদের খেলাটা পড়বে। আবার যদি পর্তুগাল গ্রুপ রানার আপ হয়, ইংল্যান্ড যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তখন কিন্তু সেখানেও তাদের খেলাটা পড়বে। সো পর্তুগাল এবং ইংল্যান্ড ২ দলের ম্যাচ আজকে দেখা উচিত। আমি একটু গতকালের ম্যাচ নিয়ে কথা বলি। ফ্রান্সের বিপক্ষে নরওয়ে তাদের শেষ ম্যাচের একাদশের ১০ জন প্লেয়ারকে নামায়নি। তারা একদম ম্যাচটি হারার জন্যই কি তারা নেমেছিল অ্যাকচুয়ালি? প্রথমত মনে হয়েছিল যে একদিকে আমি বলব যে যখন মুদ্রার দিকে আমরা হু, তাকালে হু। এপাশ ওপাশ দুপাশই থাকে। তো আমি যদি পজিটিভ সাইডটা বলি, যেহেতু তারা মোটামুটি ধরেই ফেলেছে তারা 2nd স্পট কনফার্ম। যেহেতু তারা 1st স্পটের জন্য তারা ফাইট করার কথা ছিল না। যদি করত তাহলে স্কোয়াড তারা ফুল স্ট্রেংথ নিয়ে নামতো। সো তারা আসলে চেয়েছে টুর্নামেন্টে একটা লং রানের জন্য
হুটহাট ইনজুরি যদি হয়ে যায়, হুম, হুম। প্ল্যান এ বি যদি কাজ না করে, সেক্ষেত্রে প্ল্যান সি বা ডি এর জন্য কিন্তু আমার বেঞ্চ প্লেয়ারদের উপর নির্ভরশীল হতে হবে। এবং আমি বলব যে নরওয়ের বেঞ্চ প্লেয়াররা কিন্তু খারাপ পারফর্ম করেনি। এক্সজি যদি আপনি দেখেন পুরো ম্যাচে, তারা কিন্তু ফ্রান্সের থেকে বেশি এক্সজি জেনারেট করেছিল। যদিও সেখানে একটা পেনাল্টি ছিল, সেটা সেটা বাদ মিস দিলে করেছে। এক্সজিটা অনেকটা কমে যেত। কিন্তু নরওয়ে কিন্তু সিগনিফিকেন্টলি বেশ কিছু ভালো চান্সেস ক্রিয়েট করতে পেরেছিল। অর্থাৎ এই দলটা হিন্টস দিচ্ছে যে এই দলের পক্ষে চান্স ক্রিয়েট করা সম্ভব, হুম, কিন্তু হুম। তারা বক্সের মাঝে আসলে খুব বেশি একটা এফিশিয়েন্ট হতে পারেনি, যার কারণে হয়তো আপনি স্কোর লাইন এত বিস্তর ফারাক দেখতে পেয়েছেন। এবং একটা বড় কারণ হচ্ছে উসমান ডেমবেলে, কারেন্ট ব্যালন ডিওর উইনার, থার্ড হ্যাট্রিক অফ দ্য ওয়ার্ল্ড কাপ, অফ দিস ওয়ার্ল্ড কাপ। এবং সে যেভাবে নিজেকে আসলে মেলে ধরেছে, মানে গোলগুলো প্রতিটা গোল দুর্দান্ত। মানে আমরা খেলা দেখার সময় একটা জিনিস দেখি যে একটা সুন্দর গোল হলে ভিডিও করে স্টোরি দিই। রাইট সাইড থেকে একদম লেফট গোলকিপারের রাইট কর্নারে একদম কার্ল শট। যারা ই ফুটবল খেলে, ফিনিশ শট। এই ফিনিশ ব্লিটজ কার্লার, তারা কিন্তু এই টার্মস গুলোর সাথে বেশ ভালো রকমের পরিচিত থাকবে, এবং প্রতিটা গোলই পুরো ক্রাউডকে আসলে নাড়িয়ে দিয়েছে। সো আমার কাছে মনে হয় যে নরওয়ে যথেষ্ট ভালো খেলেছে, কিন্তু নরওয়ের খেলাটা চোখে পড়েনি জাস্ট বিকজ অফ উসমান ডেমবেলে। তিনি যেভাবে পুরো ম্যাচটা ডমিনেট করেছেন। রাইট, আমি আরেকটি ম্যাচ নিয়ে কথা বলবো, স্পেন ভার্সেস ইউরুগুয়ে। ইউরুগুয়ের ম্যাচে জিততেই হতো, এমন মুহূর্তে স্পেন তাদেরকে হারিয়ে দেয় এবং ইউরুগুয়ে একটি শেষ মুহূর্তে লাল কার্ডও দেখে। ইউরুগুয়ে কি মার্সেলো বিয়েলসা একটু বেশি পরীক্ষা নিরীক্ষা করছে ইউরুগুয়েকে নিয়ে? কারণ এই ইউরুগুয়েকে আমরা ইউজুয়ালি একটু ফিজিক্যাল খেলা দেখতে দেখি, একটু লং বল কাউন্টার খেলতে দেখি, বাট এটা একটা ডিফারেন্ট ইউরুগুয়ে রাখছে। সেক্ষেত্রে এই জন্য কি এই ডাউনফলটা? ইউরোপীয় দলটার মাঝখানে না ভালো রকমের ঝামেলা চলছে। হুম, হুম। ড্রেসিং রুম একদমই তারা একসাথে নেই। সিনিয়র প্লেয়াররা বিএলসার উপরে সরাসরি মিডিয়াতে এসে কমপ্লেইন করছে। বেশি ইনটেনসিটি নিয়ে তিনি প্র্যাকটিস করাচ্ছেন। এত ইনটেনসিটি নিয়ে প্র্যাকটিস করালে খেলোয়াড়রা ইনজুরিতে পড়ছে। সো এই জায়গাটাতে আসলে আপনি দলকে সবাইকে এক করতে পারছেন না। বিএলসাকে আমরা যেরকম অ্যাগ্রেসিভ প্রেসিং ফুটবল খেলান এমন কোচ হিসেবে চিনি। তার এরকম ফুটবল খেলাতে কিন্তু খেলোয়াড়দের একদম এক হয়ে থাকাটা খুব গুরুত্বপূর্ণ। সেখানে আসলে ড্রেসিং রুমে সিনিয়র খেলোয়াড়দের সাথে কোচের কোন্দল, ড্রেসিং রুমের এক না হতে পারাটা, এটা কিন্তু মানে যত শক্তিশালী দল হোক না কেন, বিশ্বকাপে সেই দল ভালো কিছু করবেন এটা কিন্তু বোঝাই যায়। এবং গতকালকের আমরা যদি ম্যাচের কথাও চিন্তা করি, সকালের ম্যাচে, সেক্ষেত্রে কিন্তু তারা স্পেনকে খুব বেশি একটা যে ভয় পাওয়াতে পেরেছে এমন, এবং ইনফ্যাক্ট স্পেনও যে আসলে যে খুব বেশি একটা যে ভয় সৃষ্টি করেছে এমন না। স্পেন অলরেডি তো কোয়ালিফাই করার মতোই অবস্থাতে ছিল, ১০০ গোলে যেহেতু এগিয়ে ছিল। আমি আরো একটি ম্যাচ নিয়ে একটু ছোট্ট করে, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইরানের ইজিপ্ট ভার্সেস ইরান ম্যাচে শেষ মুহূর্তে ইরান যে গোলটি দিল সেটি অফসাইড বলা হয়েছিল। সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হচ্ছে যে কেন সেটা অফসাইড দেওয়া হলো। কিন্তু গোলকিপার যেহেতু সামনে ছিল, এজন্যই হয়তো একটু মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। একটু ক্লিয়ার করে দিবেন কি এটা কেন অফসাইড ধরা হয়েছিল? এক্ষেত্রে সবসময় লাস্ট ম্যান হিসেবে যদি আমরা চিন্তা করি, আমরা সবসময় ফুটবলে দেখি ইউজড টু যে গোলকিপার শেষ ম্যান হিসেবে থাকে, আর তার আগে হচ্ছে একজন ডিফেন্ডার থাকে। সো সেই হিসেবে অফসাইড রুলটা কাউন্ট হয়। কিন্তু আসলে ফিফার যে রুল, সেখানে কিন্তু কোনো জায়গাতেই আসলে গোলকিপার মেনশন করা নেই। হুম, হুম। সে সর্বশেষ যে দুইজন যে হচ্ছে লাস্ট ম্যান থাকে, তাকে গোলকিপার হিসেবে যদি কনসিডার করেন, এবং তার আগের জন, তাকে ঘিরে কিন্তু আসলে অফসাইডটা কাউন্ট Absolutely. করা হয়। সো সেক্ষেত্রে আপনি ইরানকে দুর্ভাগ্যবশত তাদের গোলটা আসলে বাতিল হয়ে যায় বলতে পারেন। কিন্তু এখানে আসলে যে কোনো নিয়মের গরমিল হয়েছে কিন্তু বা ইরানের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জিনিসটা এমন নয়। ইরানের সেক্ষেত্রে স্রেফ ভাগ্যটাই খারাপ ছিল। রুল এখানে পরিপূর্ণভাবে মেইনটেইন করা হয়েছে। Right, একদম শেষ প্রশ্ন, প্রেডিকশন জানতে চাই কলম্বিয়া ভার্সেস পর্তুগাল এই হেভিওয়েট ম্যাচটির। যদিও পর্তুগাল ফেভারিট, বাট আমার কাছে মনে হয় যে এখানে খানিকটা ওলটপালট হলে হতে পারে। আমি ২-১ কলম্বিয়া সেক্ষেত্রে তাদেরকে এগিয়ে রাখবো। আমার প্রেডিকশন একদমই উল্টাটা, পর্তুগাল ২, কলম্বিয়া ১। থ্যাংক ইউ ফাহিম আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময়ে হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। ২৫ জুনের কুইজে প্রথম হয়ে ১,০০০ টাকা জিতে নিয়েছেন SI আবির, দ্বিতীয় ও তৃতীয় হয়ে ৫০০ টাকা করে জিতে নিয়েছেন তাসনিম, জান্নাত তিন্নি এবং শাহাবুদ্দিন শাহ। পরের কুইজের বিজয়ীর নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।